আচ্ছা দেখো, আমরা একটু শুরু করে দিই, রাত হয়ে যাবে না হলে। লাস্ট ক্লাসে এটা ছিল আমাদের, একটু যদি মনে করাই, আমরা অর্গানিকের লেকচার 3 ছিল, আজকে হচ্ছে অর্গানিকের লেকচার 4, আর তোমাদের লেকচার 34। কলম কোনটা নিয়েছিলাম এটা দেখো। আমরা সমাণু নিয়ে পড়তেছিলাম। সমাণু মানে কি? সমাণু মানে হচ্ছে ভাই যাদের আণবিক সংকেত সেম থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, ত্রিমাত্রিক দিকবিন্যাস ভিন্ন, এগুলা ভিন্ন থাকে, তাদেরকে পরস্পরের সমাণু বলে। আমরা সংজ্ঞা দেখছিলাম। সমানুতার মধ্যে ছিল দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক সমানুতা, একটা স্টেরিও সমানুতা। আমরা গাঠনিক সমানুতার মধ্যে ঢুকছিলাম, এর মধ্যে 6টা আছে বলছিলাম। শিকল সমাণু আমরা পড়ে ফেলছি, অবস্থান সমানুতা আমরা পড়ে ফেলছি, কার্যকারী মূলক সমানুতার হাফ পড়ে ফেলছি, হাফ না, টু থার্ড পড়া শেষ। আজকে বাকি অংশ দেখবো। মেটামারিতা, টটোমারিতা, আর বলছিলাম মুক্ত চক্র সমানুতা তোমাদের কলেজগুলোতে পড়াবে না, একাডেমিক্সে পড়ায় না, বাট আমরা পড়াই দিব যেহেতু এটা অ্যাডমিশনে আসবে। তারপরে আমরা লাস্ট ক্লাসে যারা করোনা একটু করে ফেলবা, কারণ এগুলো এত এখন রিভিউ করা যাবে না, ক্লাস খুবই সুন্দর করে স্লোলি নেওয়া হয়েছে। আচ্ছা দেখো, আজকে হচ্ছে ভাইয়া আমি এই ইয়াটা দিয়ে দিছি, সাথে সাথেই তোমাদের ওই নোটটা সাথে সাথে দিয়ে দিছি, ওই জায়গায় দেখবা নোটটাও দেওয়া থাকে। আমরা আজকে শুরু করি, সেটা হচ্ছে আমরা কার্যকারী মূলক সমানুতায় আসি। আজকে হচ্ছে লেকচার 34, আর হচ্ছে অর্গানিক। কেউ একজন সুন্দর করে একটু নোট কইরো, আমি কারো খাতা নিব। দেখো, লাস্ট ক্লাসে আমরা কার্যকারী মূলক সমানুতায় ছিলাম, তার মানে আমাদের 3 নাম্বার যে সমানুতা ছিল সেটা ছিল কার্যকরী মূলক সমানুতা। তোমাদের যদি মনে থাকে, কার্যকারী মূলক সমানুতা হচ্ছে ভাইয়া ওই সমানুতা যেখানে কার্যকারী মূলক চেঞ্জ করে করে আর কি সমাণু বানায়। এর মধ্যে আমরা সংকেত লিখে দিচ্ছিলাম। একটা ছিল CnH2n+2O, যেটা 2 প্রকার হয়, CnH2nO। ওইটা ছিল আবার 5 প্রকার হয়। দেখো তো আমরা কোন জায়গায় শেষ করছিলাম। আরেকটু লিখছিলাম, আসে নাই কেন? আচ্ছা, এই তোমাদের কি কয়টা সংকেত পর্যন্ত লেখাইছিলাম? দুইটা পর্যন্ত না, দুইটা দুইটা CnH2n পর্যন্ত। আচ্ছা, 2টা পর্যন্ত লেখাইছিলাম। তাহলে আজকে হচ্ছে 3 নাম্বারটা। দেখো, 3 নাম্বার সংকেত হচ্ছে CnH2nO2। CnH2nO2 এটা কি কি হইতে পারে, কেউ বলতে পারবা? একটা দেখেই বোঝা যাচ্ছে। ও দুইটা থাকে কার কার মধ্যে? ও দুইটা থাকে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এবং আর হচ্ছে আরেকটা ও দুইটা কই থাকে ভাইয়া? আরেকটা ও দুইটা থাকে হচ্ছে অ্যাস্টারে থাকে। তার মানে এইটা দুইটাই হইতে পারে, যখন এই সংকেত দিবে তখন হচ্ছে এটা কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে আর এস্টার হইতে পারে। আমি এস্টারের সংকেত কি ছিল? কার্বক্সিলিক অ্যাসিড ছিল RCOOH, মনে আছে? আর এস্টার কি ছিল? RCOOR, এটা ছিল না এস্টার? আচ্ছা, কেউ আসলে বইলো কিন্তু, আমি কিন্তু ইয়া থেকে বের হয়ে গেছি, আবার ঝামেলা লাগে, আইসা বলে ভাই আমি অনেকক্ষণ ধরে আসছিলাম। আচ্ছা, গেল, ডান। তাহলে হচ্ছে RCOOR আর হচ্ছে তোমার এস্টার। আচ্ছা, তাহলে বেসিক্যালি আমরা কি করব? আমরা হচ্ছে হলো গিয়ে আহ, যে কোনো একটা সংকেতে যখন তোমার এরকম থাকবে, আমি যদি এরকম লিখি C3H6O2, তাহলে এটা যখন থাকবে তখন কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে, ধরো CH3CH2, তারপরে হচ্ছে COOH, এটা একটা সমাণু হবে। আরেকটা সমাণু কি সমাণু হওয়া সম্ভব? একটু দাঁড়াও তো 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে আরেকটা সমাণু কি হওয়া সম্ভব? আরেকটা হচ্ছে তোমার এস্টার হওয়া সম্ভব। এস্টার কি ভাইয়া? এস্টার হচ্ছে CH3, তারপরে হচ্ছে তোমার COOCH3, এটা হওয়া সম্ভব। তার মানে এখানে কি ভাইয়া? এখানে হচ্ছে দুইটা সমাণু পসিবল, আমরা যেই দুইটা সমাণু লিখলাম। ওকে, ডান। বুঝতে পারছো?
তাহলে আমাদের আরেকটা যদি আমরা বলি, আমাদের একটা ছিল কি CnH2n+2O, একটা ছিল CnH2nO, একটা হচ্ছে CnH2nO2, এবং 4 নাম্বারটা যদি বলি আমরা, 4 নাম্বারটা হচ্ছে ভাইয়া CnH2n। এখান থেকে একটা বেসিক জিনিস বোঝার আছে। CnH2n কি কি হইতে পারে বলো তো? CnH2n কি কি হইতে পারে? অ্যালকিন। অ্যালকিন হইতে পারে। আরেকটা জিনিস হইতে পারে, মনে রাখবা, আরেকটা জিনিস হইতে পারে কি? হ্যাঁ, চাক্রিক অ্যালকেন। চাক্রিক অ্যালকেন। একটা কনসেপ্ট মনে রাখবা, সেটা হচ্ছে ভাইয়া, এই কনসেপ্টটা মনে রাখো, সেটা হচ্ছে একটা ডাবল বন্ড ভাঙলে, একটা ডাবল একটা ডাবল বন্ড না, বেসিক্যালি একটা বন্ড ভাঙলে, একটা বন্ড ভাঙলে, আমি এক্সাম্পল সহ বুঝাবো, সমস্যা নেই। একটা বন্ড ভাঙলে একটা চক্র, একটা বন্ড ভাঙলে একটা চক্র পাওয়া যায়। তার মানে কি ভাইয়া? একটা বন্ড ভাঙলে একটা চক্র পাওয়া যায়। তাহলে সিম্পলি আমরা যদি তোমার একটা এক্সাম্পল লিখি, ধরো এক্সাম্পল কি C3H6, এটা ধরো আমাদের একটা এক্সাম্পল। এই যাওয়া দে তো, লেট কেন? ভাই এটা শুধু পাই বন্ড হবে না, সিগমা বন্ড ভাঙলে তো আর চক্র হবে না। এই লেখা দেখা যায় না, চলে গেছে। তারা এক সেকেন্ড, এবার দেখা যায় না? আচ্ছা, একটা চক্র ভাঙলে একটা এখন কে জানি আমার কোশ্চেন বললো এটা, যে ভাই শুধু পাই হবে না সিগমা। আরে ভাই, সিগমা কি ভাঙতে পারবা তুমি? ভাঙবা তো পাই বেসিক্যালি, তাই না? তাহলে আমি যদি একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল কি ভাইয়া? এক্সাম্পল হচ্ছে তোমার CH3CH ডাবল বন্ড CH2, তাই না? আর এটারই তুমি চক্র আকারে লেখো, এটার চক্র আকারে লিখলে কি হবে? CH2CH2 এবং এদের মাঝখানে হচ্ছে একটা বন্ড। তার মানে কি? এটা হচ্ছে আমার অ্যালকিন এবং এটা আমার চাক্রিক অ্যালকেন। এটা আমার চাক্রিক অ্যালকেন। দেখো আমরা কি চেঞ্জ করলাম? আমরা কার্যকারী মূলকটা চেঞ্জ করলাম, আমাদের দুইটা সমান হয়ে গেল। এটা আমাদের 1 নাম্বার সমান, এটা আমাদের 2 নাম্বার সমান। ভাইয়া আজকের লেকচারটা একটু শুরুর থেকে দেখাবেন? আমরা জাস্ট শুরু করছি, এই যে কার্যকারী মূলক সমানতা লাস্ট দিন 2টা শেষ করছিলাম, আজকে 3 নাম্বারটায় আসছি। 3 নাম্বারটা হচ্ছে CnH2nO2, যেটা কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যাস্টার। মানে যখন এই সংকেত দিবে তখন তোমার মাথায় রাখতে হবে যে এই সংকেত দিয়ে 2টা কার্যকারী মূলক সমান হইতে পারে। একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড হইতে পারে, একটা হচ্ছে অ্যাস্টার হইতে পারে। আমরা একটা এক্সাম্পল দেখছি। তারপরে 4 নাম্বারটা হচ্ছে CnH2n বলা মানে আসলে 2টা হইতে পারে, একটা অ্যালকিন হইতে পারে, একটা চাক্রিক অ্যালকেন হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট আমাদের একটা, সেটা হচ্ছে 5 নাম্বারটা। ভাইয়া তুলছো? তোমরা কি হ্যাঁ, তুলতেছো? একটা বন্ড ভাঙলে একটা চক্র পাওয়া যায়, এটা কি? হ্যাঁ, এটা এটা লিখে রাখবা, একটা বন্ড ভাঙলে একটা চক্র পাওয়া যায়। তার মানে ধর আমার কোনো জায়গায় একটা ডাবল বন্ড আছে, ওইটা ভাঙা আসলে তুমি একটা চক্র বানাইতে পারবা, একটা চক্র। এটা MCQ তে কাজে লাগবে। যেমন আমরা যদি এই রেকর্ড করতেছে কে? আচ্ছা, গুড। আচ্ছা, গেল 5 নাম্বারটা লাস্ট আমাদের এইটার অংশের লাস্ট হচ্ছে ভাইয়া, আরেকটা সংকেত আছে, সেটা হচ্ছে CN। এই তুলতেছো তো নাকি টাইম দিব? এই সবাই তুলতে পারতেছো? টাইম দিয়েন, টাইম দিয়েন। একটু ওকে ভাই একটু টাইম দেন। ওকে ওকে, ডান।
আগাই। আগাবো। হ্যাঁ না কিছু বল ভাই। জি ভাই আগাও। আচ্ছা দেখো, আমাদের লাস্ট 5 নাম্বার যেটা ভাইয়া, 5 নাম্বারটা হচ্ছে সংকেত হচ্ছে CnH2n-2। এটা দিয়ে কি কি হইতে পারে বলো তো? অ্যালকাইন, চাক্রিক অ্যালকাইন অ্যালকিন। হইতে পারে, আর কি হইতে পারে? চাক্রিক অ্যালকিন। চাক্রিক অ্যালকিন। আমি যদি আরো 2টা লিখতে পারি, অ্যালকিন রে ভাঙা আবার কি দেখা যায় বলো তো? ডাইন। হ্যাঁ ডাইইন, এটা কে বলছে? গুড। একটা আছে ডাইইন। ডাইইন মানে কি? 2টা ডাবল বন্ড। ডাইইন মানে হচ্ছে 2টা ডাবল বন্ড। 2টা ডাবল বন্ড। আর আরেকটা আছে, আমি অ্যালকিনকে ভাঙ্গা আবার চাক্রিক অ্যালকেন লিখতে পারি না? তাহলে আমি আরেকটা জিনিস লিখতে পারি না, চাক্রিক আর অ্যালকিনকে ভাঙ্গা আরেকটা চাক্রিক, এবং অ্যালকিন হয়ে যাবে আমার অ্যালকেন। তাহলে এই কথাটাকে কি বলা যায় ভাইয়া? বলা যায় না দ্বিচাক্রিক অ্যালকেন। দ্বিচাক্রিক অ্যালকেন এটা বলতে পারি না, দ্বিচাক্রিক অ্যালকেন। মানে এই সংকেতটা দিয়ে 1 2 3 4 4টা হইতে পারে। একটা হচ্ছে অ্যালকাইন হইতে পারে, একটা হচ্ছে চাক্রিক অ্যালকিন হইতে পারে, একটা বন্ড ভাঙলে একটা চক্র, দেন চাক্রিক অ্যালকিনের এই অ্যালকিনকে ভাঙলে আরেকটা চাক্রিক, তার মানে কি আরেকটা বন্ড ভাঙলে আরেকটা চক্র, আরেকটা আছে ডাইইন, তার মানে কি 2টা অ্যালকিন। আমি একটা এক্সাম্পল সহ এই জিনিসটা বুঝাই দিই। এক্সাম্পল কি হবে ভাইয়া? এক্সাম্পল হবে হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল লিখি, ধরো C3H4। C3H4 এর সম্ভাব্য কার্যকরী মূলক বের করো। সম্ভাব্য কার্যকরী মূলক সমাণু। কার্যকরী মূলক সমাণু। তার মানে বেসিক্যালি আমার 5টা করতে হবে। তার মানে কি ভাইয়া? CH3 C ট্রিপল বন্ড CH, এটা আমার 1 নাম্বার চলে গেল। এটা কি ভাইয়া? এটা আমার অ্যালকাইন। নিজেরা করো আমার সাথে সাথে। দেন 2 নাম্বারটা কি ভাইয়া? 2 নাম্বারটা হচ্ছে চাক্রিক অ্যালকিন। তার আগে ডাইইন করি। ডাইইন মানে 2টা অ্যালকিন, তার মানে বেসিক্যালি কি হবে? CH2 C, আচ্ছা না 2 না, সরি, CH2 ডাবল বন্ড C ডাবল বন্ড CH2। এটা কি আসলো? এটা আসলো আমার ডাইইন। ডাইইন মানে 2টা ডাবল বন্ড। এটা আমার একটা সমাণু গেল। এবার 3 নাম্বারটায় যাই। 3 নাম্বারটা হচ্ছে চাক্রিক অ্যালকিন। তার মানে বেসিক্যালি কি আসবে? বেসিক্যালি আসবে হচ্ছে এইটা ডাবল বন্ড, তার মানে CH, এটা সিঙ্গেল বন্ড, এটা আসবে CH2। এটা একটা চাক্রিক অ্যালকিন, এটা আসলো কি? একটা চাক্রিক অ্যালকিন। আর এটা দিয়ে ইয়া বানানো যাবে না, দ্বিচাক্রিক বানানো তো যাবে না। দ্বিচাক্রিক হওয়ার জন্য 4টা কার্বন লাগে, তো এইটা দিয়ে 3টাই হয়। একটা দ্বিচাক্রিক দেখান। দ্বিচাক্রিকের একটা দেখাবো? জি ভাই। আচ্ছা দেখো 5 দিয়ে করো, তাইলে দ্বিচাক্রিক চলে আসবে। আচ্ছা তুলে নাও আগে, এই পর্যন্ত তুলে নাও। দ্বিচাক্রিক একটা দেখাচ্ছি। ভাই রিচার্জ না একটু মানে বুঝাই দিন। হ্যাঁ, দ্বিচাক্রিক মানে বেসিক্যালি এরকম স্ট্রাকচার আসবে, মানে 2টা চক্র আসবে। ধরো সি 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 সি, তাহলে যদি আমি এটা করি CH2 CH2 H H, এইটাই তো দ্বিচাক্রিক ভাইয়া। এই যে দেখো, আমি যদি এই জায়গায় সংকেত লিখি, এটা সংকেত কি আসবে? এটা সংকেত আসবে হচ্ছে C4H6। তাহলে এই যে C4H6 দিয়ে দ্বিচাক্রিক 2টা অ্যালকেনের চক্র বানানো গেল। এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দ্বিচাক্রিক মানে 2টা চক্র। চক্র মানে একটা জায়গায় শুরু হবে আর একটা জায়গায় বন্ধ থাকবে বেসিক্যালি। এই যে এই জায়গায় একটা চক্র মানে কি? ভিতরে একটা ইয়ে আছে, এই জায়গায় একটা চক্র, তার মানে এটাই তো দ্বিচাক্রিক, 2টা চক্র।
দ্বিচাক্রিক অ্যালকেন, তার মানে এখানে কোনো ডাবল বন্ড থাকবে না। 4টা কার্বন হওয়া লাগে, 3 কার্বন দিয়ে দ্বিচাক্রিক বানানো যায় না, 5টা দিয়েও বানাইতে পারবা, 6টা দিয়েও বানাইতে পারবা, 4 হচ্ছে সর্বনিম্ন আর কি। এই আগাই, ভাই 5টা কার্বন দিয়ে শেপ কেমন হবে? তোমার ইচ্ছা, তুমি 5টা কার্বন দিয়ে এরকম শেপ বানাইতে পারো, এই যে মানে এটা তোমার ইচ্ছা, কোনো প্যারা নেই। তুমি 5টা কার্বন দিয়ে যে এরকম শেপ বানাবা, বানানোর পর একটা বাইরে দিয়ে দিবা, কোনো প্রবলেম নাই। দ্বিচাক্রিক যখন করবা, আর যখন এমনে চক্র করবা তখন এমনে করে একটা বাইরে দিতে পারো, অথবা তুমি এই যে এরকম বানাইতে পারো। এগুলো তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা যে কিভাবে বানানো যায়। দ্বিচাক্রিক হওয়ার জন্য 6টা হইতে গেলে অবশ্যই তোমার, ও না 5টা দিয়েও তো হয়, এই যে এটাও তো হয়। এই সবাইরই দেখাই, দেখো ও যেটা বলছে যে ভাই 5টা কার্বন হলে কি হবে, 5টা কার্বন হলে তোমার ইচ্ছা। ধরো আমি এই জায়গায় একটা কার্বন দিলাম, 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 তারপরে আমি 2টা চক্র বানাইছি বেসিক্যালি, এবং আরেকটা মিথাইল মূলকের আকারে দিয়ে দিলাম, এই জায়গায় একটা দিয়ে দিলাম। অথবা তুমি যে কাজটা করতে পারো এরকম করতে পারো, আর এই জায়গায় একটা দিয়ে দিলা। দেখো আমি হাইড্রোজেন মিলাইলে ক্লিয়ার হয়ে যাবে। এই পাশে একটা CH2, এই পাশে একটা H, এই পাশে একটা H, আর এই পাশে একটা CH3, মিলে গেছে না? আর এই যে একটা CH, দেখো সবই মিলে যাবে। আবার এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তোমার এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH2, এটা হচ্ছে CH, এটা হচ্ছে CH, আর এটা হচ্ছে CH2। এটা সংকেত। ভাই হ্যাঁ, দ্বিচক্রের ক্ষেত্রে আমরা এরকম একটাকে বাইরে করে দিতে পারবো, সমস্যা নেই। না এটা তো মিথাইল মূলক হইলো না, সমস্যা কি? তোমার 2টা চক্র হওয়ার পরে তুমি যত ইচ্ছা তত মূলক দাও, তোমার 2টা চক্র হইলেই তো হইছে। মানে তুমি বলতে চাচ্ছ এটা আমি বাইরে কেন দিলাম? আমার তো 2টা চক্র হইছে, এই যে একটা চক্র হইছে, এই যে একটা চক্র হইছে, আর এটা আমার মিথাইল মূলক, এটা বাইরে আছে, সমস্যা কি? এটার ক্ষেত্রে এই যে একটা চক্র হইছে, এই যে একটা চক্র হইছে, আমার এখানে কোনো মূলক নাই। ক্লিয়ার? মানে আমি কি দ্বিচক্রের ক্ষেত্রে যে কোনো একটা শেপ দিতে পারি না? যে কোনো শেপ দিতে পারো, এগুলো কোনো প্রবলেম নাই। 2টা চক্র হইলেই হইছে। দ্বিচাক্রিক অ্যালকেন মানে 2টা চক্রের অ্যালকেন, এখন তোমার চক্র যেমন ইচ্ছা তেমন। এই জিনিসটা ভাই দুইটা স্ট্রাকচার আলাদা না? কি? দুইটার প্রপার্টি আলাদা, মানে দুইটা আইসোমার হবে না দুইটা? হ্যাঁ 2টা সমানও হবে তো, অবশ্যই সমানও হবে। এইটা তো সমানও হবে, একটার মধ্যে মূলক আছে আর একটার মধ্যে মূলক নাই। স্যার দ্বিচাক্রিকের আন্ডারে কয়েকটা থাকতে পারে। হ্যাঁ দ্বিচাক্রিকের আন্ডারে কয়েকটা থাকতে পারে, দ্বিচাক্রিকের আন্ডারে কয়েকটা থাকতে পারে। তোমার তো কয়েকটা দেখাইতে হবে না, তোমার একটা দ্বিচাক্রিক দেখাইলেই হইছে। আসো আমরা একটা সলভ করি। এটা কি অবস্থান সমান্য? কোনটা? এই দুইটা কেমন সমান্য? এই 2টা কেমন সমানু? অবস্থান সমানু বলতে পারো, কারণ ওদের চক্র চেঞ্জ, মানে চক্র চেঞ্জ হয়েছে না। এমসিকিউতে যদি কখনো আসে এই 2টা অবস্থান সমানু, কারণ ওদের চক্র চেঞ্জ হয়েছে। আচ্ছা একটা সলভ করে আসো, এত পেঁচাবে না, মানে দ্বিচাক্রিক বললে আসলে তোমার একটা চক্র দেখাইলেই হয়েছে এরকম কোশ্চেন আসবে না, এগুলা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, এক একজন এক এক ভাবে অ্যান্সার দিবে আর কি বেসিক্যালি। আচ্ছা দেখো আমরা একটা কোশ্চেন সলভ করি, এই কোশ্চেনটার মাধ্যমে আমরা এই জায়গার সমানুর জিনিসটা শেষ করে দিব আলটিমেটলি। তোমার তুলছো না সব? এই তুলছো সব? আগেই এটা বুয়েটের একটা কোশ্চেন। আচ্ছা ভাইয়া, আগের দুইটাতে কি কার্যকরীমূলক সেম আসতেছে? কার্যকারী মূলক সেম আসতেছে বলতে, হ্যাঁ 2টাই অ্যালকেন না, আচ্ছা আচ্ছা। চাক্রিক অ্যালকেন না, 2টাই দ্বিচাক্রিক অ্যালকেন তো। আচ্ছা এইটা আসছে দেখো, এত কমপ্লিকেটেড করবে না, এত প্যাচে না। দেখো C4H8O এর সম্ভাব্য সমাণু লেখো। দেখো প্রথম কথা, যখন সম্ভাব্য সমাণু বলবে তখন সব লিখতে হবে, তোমরা সবগুলো বাসায় লিখবা। আমি বললাম কার্যকারীটা লেখো, জাস্ট কার্যকারীটা লিখলেই হবে।
তোমরা আমাকে বলো তো কি শিখাইছি, যখন CnH2nO হয় তখন কোনটা হয়? অ্যালডিহাইড, কিটোন, কিটোইনল, এরপর চাকরিক অ্যালকোহল আর চাকরিক হ্যাঁ, ইথার। গুড। 5টা হয়, তাই না? তো আমরা একটা একটা সলভ করি। আসো, প্রথম কাজ হচ্ছে আমার অ্যালডিহাইড সলভ করা। অ্যালডিহাইড, তাহলে আমার কি আসবে? অ্যালডিহাইড অ্যালডিহাইড আসবে হচ্ছে CH3 CH2 CH2 CHO, তাই না? এটা আমার অ্যালডিহাইড। দেন আসবে কি? দেন আসবে আমার হচ্ছে হলো গিয়ে তোমার কিটোন। তার মানে আমি লিখি কিটোন। কিটোন কি? কিটোন হচ্ছে CH3 C CH2 CH3, কোনো ঝামেলা নাই। আসি 3 নাম্বারটায়। 3 নাম্বারটা হচ্ছে ইনল। ইনল কি? ইনল হচ্ছে একটা ডাবল বন্ড আসবে আর একটা OH আসবে, তাহলে কি? CH3 CH ডাবল বন্ড CH CH2 OH। ভাইয়া এখানে সম্ভাব্য সমাণু মানে কি কার্যকরী অবস্থান সব? সম্ভাব্য সমাণু মানে সব, বাট আমি জাস্ট কার্যকারিতা করতেছি। সম্ভাব্য মানে তোমার আহ শিকল সমাণু দেখাইতে হবে, দেন কার্যকারী মূলক সমাণু দেখাইতে হবে, এরপরে হচ্ছে হলো গিয়ে তোমার আরেকটা কোনটা শিখলাম, অবস্থান, ওইটাও দেখাইতে হবে। আমি জাস্ট কার্যকারী মূলকটা দেখাচ্ছি। এর অনেক বেশি হবে না? হ্যাঁ, অনেক বেশি হবে। অনেক বেশি হবে বলতে তোমার 10 মার্ক না, 8টা 9টা লেখা লাগবে। সব পারতে হবে এমন কোনো কথা নেই, 7টা 8টা লিখলেই ফুল মার্কস দেবে। ভাই এগুলো সৃজনশীল আসে? সৃজনশীলে এগুলো আসে না, সৃজনশীলে খুব কম আসে, মানে একদম রেয়ার কেস। সৃজনশীলে আসবে সিস ট্রান্স এইসব থেকে। তাহলে এগুলো এগুলো কি অ্যাডমিশন কোশ্চেন আসে, এটা বুয়েটের কোশ্চেন, মিনিমাম কয় 7-8 এর কোশ্চেন। হ্যাঁ, মিনিমাম কয়টা দেওয়া লাগবে? যখন তোমার এরকম অনেকগুলো আসবে, প্রথম কথা যতগুলা কার্যকারীমূলক দেওয়া হয় সব দেওয়াই লাগবে, মানে ধরো এটার 5টা আমার দেওয়াই লাগবে। এরপরে তুমি প্রত্যেকটার মধ্যে এই যে CH এর অবস্থান একটু চেঞ্জ করলা, পরের বার OH এর অবস্থানটা একটু চেঞ্জ করলা, সবগুলো যে চেঞ্জ করে দেখাইতে হবে এমন কোনো কথা নেই। মানে তুমি প্রত্যেকটার আন্ডারে একটা এক্সট্রা করে লিখলেই ফুল মার্কস দিবে। বাট তুমি যদি 5টা কার্যকারীমূলক সমানতা না দাও, ফুল মার্কস দিবে না, কারণ তুমি বেসিকটা জানো না, বুঝছো? আর ওইগুলা ধরো OH এর অবস্থান কিন্তু এটার 5বার চেঞ্জ করলে 5টা ভিন্ন হয়, যে আমরা পড়ছিলাম যে 10টা হয়, ওই 10টা দেখানো লাগবে না, ওইখানে 2টা দেখাইলেই ফুল মার্কস দিবে। আমি জাস্ট কার্যকারী মূলক সমান্তরালগুলো দেখাচ্ছি। যেমন আমি তোমাদের বলে দিই, যাও তোমাদের এই জায়গায় ইয়া করে দিই, ধরো এইটাই বুয়েটের পরীক্ষায় আসছে সবগুলা লেখার জন্য, তাহলে আমি কি কাজ করব? আমার তো আর প্রত্যেকটা দেখাইতে হবে না যে কোনটা কোন সমাণু, আমার জাস্ট সমাণুগুলা লিখলেই হবে। তাহলে আমি পরের বার কি করলাম, এইটারই আরেকটা লিখে দিলাম যে CH3 CH CHO, আর এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে CH3, এটা দিয়ে দিলাম। এটা তোমার কার্যকারীমূলক সমানুতা আবার এখানে দিয়ে দিলাম। তারপরে এইটার মধ্যেই একটা OH এর অবস্থান চেঞ্জ করলাম, যেমন ধরো CH3 CH2 C ডাবল বন্ড CH2, আর এই জায়গায় হচ্ছে একটা OH দিলাম, বুঝছো? যদি বইটা আসে এরকম একটা একটা এক্সট্রা দিলেই হবে, বাট আপাতত আমরা কার্যকারীমূলক সমানুতা দেখতেছি, তাই আমি ওইগুলোর কথা বলতেছি না, ঠিক আছে? তাহলে কি ভাই কার্যকরী গুলো সবগুলো দেখাইতে হবে, বাকিগুলো একটা একটা করে add হ্যাঁ করতে হ্যাঁ, এটাই বললাম, মানে তোমার মেইন ফোকাস হবে এটা আসলে কারণ ওরা সংকেতটা দেখে বুঝতে ওরা আসলে কার্যকারীমূলক সমানতা বেস করে একটা যোগও দিছে। তোমার মেইন কাজ 5টা দেখায় ওইটার সাথে সাথে দেখানো, যেমন আমি হলুদ কালি যেগুলো দেখাইতেছি ওইগুলো একটা একটা এক্সট্রা দেখাইলেই হবে, আমি সামনে আরো দেখাবো। আচ্ছা, ইনল, তারপরে কি আসবে? তারপরে আসবে ভাইয়া চাক্রিক অ্যালকোহল। চাক্রিক অ্যালকোহল, দেখো চক্র 2টা বানানো যায়, তুমি একটা বানালেই হবে। ধরো আমি এই জায়গায় একটা দিলাম CH2 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 CH2, আর যে কোনো এক সাইডে একটা OH, তাহলে কি এটা এক চক্রের হইলো। এবার আরেকটা বানাও, নিজেরাই বানাও, দেখো CH2 CH2, আচ্ছা এটা তো CH হবে। আচ্ছা, দেন হচ্ছে তোমার CH, দেন এই পাশে একটা OH দাও, আর এই জায়গায় একটা CH3 দাও। আমি বারবার একটা কথা বলতেছি, ক্লাসে সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, সেটা হচ্ছে যখন শুধু কার্যকারীমূলক সমানুতা বলবে তখন এই যে আমি যেগুলো হলুদ অংশ করাইতেছি এগুলো কিন্তু দরকার নাই, তোমার একটা একটা দিলেই হবে। বাট সব সমানু বললে টোটাল দিছি কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর 2টা দিব। মানে তোমার এমন না যে একেবারে 50টা দেখানো লাগবে, তোমার হচ্ছে 5টা দেখায় প্রত্যেকটার সাথে একটা অথবা কোনোটার সাথে না থাকলে এরকম, মানে টোটাল 8টা দেখাইলেই ফুল মার্কস।
যেগুলা হলুদ দেখাচ্ছি ওগুলা কার্যকারী মূলক সমানতা আসলে দেখানো লাগবে না। এটা এই যে একটুক যদি লিখতে পারো বুয়েটের পরীক্ষার হলে ফুল মার্কস একদম 10-এ 10 দিবে। আমার মেইন ফোকাস ছিল 1টা 2টা 3টা 4টা 5টা, আমি এক্সট্রা লিখছি 1টা 2টা 3টা 4টা। তুমি কিটোনেরও একটা এক্সট্রা লেখো, তোমার যদি ইচ্ছা করে কিটোনেরও এক্সট্রা লেখো। ঠিক আছে? দুটো কি আলাদা হয়ে গেল, অনেক সেমি হয়ে গেল না? ও হ্যাঁ, এটা তো তোমার আবার মেটামারিতার আন্ডারে চলে গেল। থাক, এটা লেখা লাগবে না, সরি, এটা মেটামারিতার আন্ডারে চলে গেছে। ডান, আমাদের 3টা সমাণু হয়েছে, শিকল সমানুতা, দেন হচ্ছে অবস্থা সমানুতা, কার্যকারী মূলক সমানুতা। এর মধ্যে থেকে যা এমসিকিউ আসবে পারা উচিত, যা পড়াইছি। কারো কি কোনো কনফিউশন আছে? থাকলে এখন বলো, আমি আবার ক্লিয়ার করি, কোনো সমস্যা নাই। আগাই তাহলে মেটামারিজমে যাই। জান। আমাদের 4 নাম্বারটা হচ্ছে ভাইয়া মেটামারিতা বা মেটামারিজম। সেটা হচ্ছে ভাইয়া মেটামারিতা বা মেটামারিজম। মেটামারিতা অথবা মেটামারিজম। মেটামারিজম মানে কি ভাইয়া? মেটামারিজম হচ্ছে এক ধরনের বিশেষ সমানতা। এটা হচ্ছে এক বিশেষ ধরনের সমানতা, এক বিশেষ ধরনের সমানতা। মেটামারিজম কি ভাইয়া? মেটামারিজম হচ্ছে দ্বিযোজী কার্যকারী মূলকে দেখা যায়, তার মানে যাদের মধ্যে 2টা হাত ফাঁকা থাকবে বেসিক্যালি। তার মানে এটা কাদের মধ্যে ঘটে? দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে, দ্বিযোজী কার্যকরী মূলকের ক্ষেত্রে মেটামারিজম দেখা যায়। মেটামারিজম দেখা যায়। দ্বিযোজী কার্যকারী মূলকের ক্ষেত্রে মেটামারিজম দেখা যায়। দ্বিযোজী কার্যকারী মূলক কোনটা? আমার একটু উদাহরণ দাও তো। কিটোন। কিটোমূলক। কিটোন একটা দ্বিযোজী কার্যকারী মূলক। কিটোন, গুড। কিটোনে কেন দ্বিযোজী কার্যকারী মূলক? সিওর 2 পাশে 2টা হাত ফাঁকা থাকে। আরো আছে, বলো আরেকটা কি? ইথার হয় না? ইথার, আর ও আর এর 2 পাশে 2টা কার্যকারী মূলক ফাঁকা। তারপর আরেকটা কি আছে বলতো? এস্টার। অ্যাস্টার হয় কেন? কারণ অ্যাস্টারের ক্ষেত্রে তোমার এরকম করে স্ট্রাকচার থাকে, তো এটারও 2 হাতে ফাঁকা। তার মানে শুধুমাত্র এরাই মেটামারিজম দিবে যাদের এরকম দ্বিযোজী কার্যকারী মূলক থাকবে। তো মেটামারিজমের সংজ্ঞাটা একটু লিখে ফেলি, বা মেটামারিজম কি এটা একটু বুঝে ফেলি। সেটা হচ্ছে ভাইয়া কার্যকারী মূলকের 2 পাশের কার্যকরী মূলকের 2 পাশের কার্বন সংখ্যা ভিন্নতার কারণে, কার্যকরী মূলকের 2 পাশের কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে সমানুতা দেখা যায় তাকে মেটামারিজম বলে। তার মানে আমি কি বুঝাচ্ছি ভাইয়া, যে আসলে এই জিনিসটা দ্বারা কি বুঝায়? এই জিনিসটা দ্বারা বোঝা যায়, ধরো আমার একটা ওয়ের বাম পাশে একটা কার্বন আছে, ডান পাশে 3টা কার্বন, আরেকটার মধ্যে 2 কার্বন, তাহলে এরা পরস্পরের মেটামার। যেমন আমি একটা এক্সাম্পল দিই, তারপরে তুলতে টাইম দিব। একটা এক্সাম্পল দিই, ধরো C4
H10O, এটা বুঝার আগে বলো তো এইটা দিয়ে কয়টা কার্যকারী মূলক হইতে পারে? C4H10O দ্বারা কয়টা কার্যকারী মূলক হইতে পারে? কার্যকারী মূলক অ্যালকোহল আর ইথার। অ্যালকোহল আর ইথার। আমাকে বলে অ্যালকোহলের কি মেটামারিজম হওয়া পসিবল? না ভাইয়া। এটা থেকে কার্যকারী মূলক হয় দুইটা, একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইথার। এই দুইটা হচ্ছে ওর কার্যকরী মূলক সমানুতা। প্রত্যেকটার সাথে লিঙ্ক আপ করে পড়বা। কার্যকারী মূলক সমানুতা, কার্যকারী মূলক সমানুতা। তাহলে এর মধ্যে অ্যালকোহলের মেটামার পসিবল না, মেটামার পসিবল না। কেন মেটামার পসিবল না? কারণ অ্যালকোহল একযোজি। তাহলে কার মেটামার পসিবল? ইথারের মেটামার পসিবল। তাহলে ইথারের মেটামার পসিবল। কার্বন আছে 4টা, তাহলে আমরা কি করব? আমরা এক পাশে একবার একটা কার্বন দিব। যেমন আমি যদি দুইটা সমাণু দেখি, 1 নাম্বার সমাণু হচ্ছে ভাইয়া CH3O CH2 তাহলে এটার এক পাশে হচ্ছে 1C, তার মানে একটা কার্বন, ও এর আরেক পাশে হচ্ছে 3C, তার মানে 3টা কার্বন। এটারই যদি আরেকটা করি, যে এবার ওটাকে আমি সাইডে সরাইলাম, এবার করলাম হচ্ছে CH3, এবার আমি করলাম CH3 CH2O CH2 তাহলে এটার পাশে হয়ে গেছে ভাইয়া 2 কার্বন, এটার পাশে হয়ে গেছে 2 কার্বন। তাহলে এরা পরস্পরের মেটামার। কেন? কারণ ও এর দুই পাশে কার্বন সংখ্যা কি হয়েছে? চেঞ্জ হয়েছে। কার্বন সংখ্যা চেঞ্জ হয়। ক্লিয়ার ভাইয়া সবার কাছে? মেটামারিজম কনসেপ্ট ক্লিয়ার? অ্যালকাইনের ক্ষেত্রে কি মেটামারিজম হয়? অ্যালকাইনের ক্ষেত্রে মেটামারিজম, অ্যালকাইনের ক্ষেত্রে সাধারণত দ্বিযোজী কার্যকারী মূলকের ক্ষেত্রে দেখছি, মানে একটা তোমার ও বা সিও থাকা লাগবে। ডাবল বন্ডের এদিকের ওদিকের ওইটা তোমার অন্য কাহিনী হয়ে যায়, মানে ওইটা মেটামারিজম হয় না। ওইটার ক্ষেত্রে হয়ে যায় তোমার ওই যে এটা কি জানি বলে, ওয়ার্ডটা ভুলে গেছি, যে বাম পাশে 3 কার্বন ডান পাশে 2 কার্বন থাকলে পরস্পর না। অ্যালকাইনের ক্ষেত্রে মেটামারিজম হয় না, আমি দেখি নাই। হ্যাঁ 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হবে। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হ্যাঁ হবে। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি নাইট্রোজেনের দুই পাশে রিয়া চেঞ্জ করতে পারবা? পারার তো কথা ভাইয়া। একটু দেখো তো, মানে সমানুর এগুলা কি তোমরা যেগুলো কোশ্চেন করতেছে এগুলা সচরাচর দেখা যায় না। সচরাচর আমি যে 3টা লেখায় দিছি এই 3টা থেকে আসে, বাট যদি নিয়ম মানে তাহলে হবে। মানে কোশ্চেনে যদি কখনো এরকম আসে আর ওই নিয়মটা যদি মানে তাহলে হবে। আমাকে একটু দেখাই হতো তোমরা, মানে কারো করে আমাকে সময়টা করে আমাকে একটু দেখায় যে ভাই এটা হয় নাকি, তাহলে আমি দেখে বলে দিতে পারবো। হ্যাঁ 1 2 আর 2 1 তো সমস্যা নেই, মানে সমানও হয় না। কি মানে 1 কার্বন 2 কার্বন আর 2 কার্বন 1 কার্বন এরকম হলে তো সমানও হবে না। না, ওইটা তুমি ওই পাশ থেকে নামকরণ করবা ওই সময়, ওইটা কেমনে সমান হবে? মানে তুমি বলতে চাইতেছো 1 2 আর এই পাশে হচ্ছে না, ওটা হবে না। ওইটা তো নামকরণের ইয়া চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আরেকটা করি, এই তোলা শেষ? না ভাই একটু আচ্ছা ভাই নর্মালি সমাণু থেকে তো মানে একবারে গতানুগতিক যে কোয়েশ্চেন, এগুলা বাইরে কি একবারে উদ্ভব কিছু আসে? প্রথম কথা উদ্ভব আসে না, দ্বিতীয় কথা উদ্ভব আসলে তুমি সলভ করবা। তুমি বেসিক পড়তাছো কি খালি ওই 2-3টা প্রশ্ন সলভ করার জন্য? না মানে এমনি অনেক মানে যে অ্যামিন ট্যামিন এগুলো আবার বেশি অ্যাডমিশনে আসতেই পারে। অ্যাডমিশনে কি দিবে এটা তো তোমারে বলে দিবে না। অ্যাডমিশনে আসতে পারে, একাডেমিক্সে আসবে না। একাডেমিক্সে ওই গতানুগতিক সিস্টেন্সের বৈশিষ্ট্য আর ওই যে এই যে জ্যামিতিক সমানুতা যখন পড়বো তখন দেখবে একটা কোশ্চেন পড়াবো ওইটাই আসে। বাট অ্যাডমিশনে যে কোনো কিছু আসতে পারে, এর জন্যই তো বেসিক শিখাইতেছি। যেমন ওই কোশ্চেনটা বলছে তুমি যদি দেখো নাইট্রোজেনকে মাঝখানে রাইখা দুই পাশে কার্বন চেঞ্জ করতে পারতাছো, NH কে মাঝখানে রাইখা, তাহলে এটা হবে, হবে না কেন? তবে অ্যালকাইনের ক্ষেত্রে আমি দেখিনি আর কি।
আচ্ছা আগাই, এবার আগাই নাকি? আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করে টটো মারে চলে যাবো। রাহুল মুনতাসির কোথায়? ওরা ক্লাসে আসে না কেন? জারিফও তো চলে গেছে। জারিফ কই? কারেন্ট নাই বললো ভাই। আয় হায়। আচ্ছা আগাই আসো, সব রেকর্ডিং পাবলিক হয়ে যেতেছো তোমরা। আচ্ছা দেখো, আমরা আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে C5H12O। আমরা এটা কি, আমরা এটা শুধুমাত্র মেটামারিজম দেখব। মেটামারিজম, আমরা মেটামারিজম দেখব। তো মেটামারিজম যদি দেখি, তার মানে আমার ও কে মাঝখানে রেখে কার্বন সংখ্যা চেঞ্জ করতে হবে। আমি আর এত বড় করে লিখলাম না। একটা জিনিস দেখো, আমার 1 নাম্বারটা যদি আমি লিখি, এক পাশে রাখলাম 3 কার্বন, তারপর ও, আরেক পাশে লিখলাম 2 কার্বন। পরীক্ষায় আমরা লিখলে পাবা 0, আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। তারপরে আরেকটা সমাণু যদি করি, এক পাশে রাখবো 1 কার্বন, তারপরে ও, আরেক পাশে রাখবো হচ্ছে 4 কার্বন। তারপর যদি আরেকটা সমাণু করি, এক পাশে রাখবো 2 কার্বন, এক পাশে রাখবো ও, আরেক পাশে রাখবো 2 কার্বন, কিন্তু এখানে একটা মিথাইল মূলক অ্যাড করে দিব। এইগুলা কি বড় করে লিখতে হবে না? বুঝছো? এক আর 3 সেম হলো না কেন? হ্যাঁ 1 আর 3 নম্বরটা সেম হয়ে গেল না? না, 1 আর 3 সেম না তো। আমি তো এটার চেঞ্জ করছি, এটার স্ট্রাকচার দেখাই দিই। এটা সেম কেমনে? মানে কি প্রতিস্থাপক কাউন্ট হবে না? হ্যাঁ, এখানে একটা প্রতিস্থাপক কাউন্ট করছি। এর শিকল সমানও হলো না কেন? কি? এর শিকল সমানও না? আমি তো ওই অন্য প্যাচে যাইতেছি না, আমি জাস্ট তোমার নর্মাল মেটামারিতা যাইতেছি। মেটামারিতায় দুই পাশে 2 কার্বন চেঞ্জ করলে, মানে কার্বন সংখ্যা চেঞ্জ করলেই তো মেটামারিজম। এটার এক পাশে যাবা হচ্ছে তোমার 2 কার্বন, আরেক পাশেও 2 কার্বন, এটা তো এর মূলক হিসেবে কাউন্ট হচ্ছে, তাই না? এটা তো মূলক হিসেবে কাউন্ট হচ্ছে। এটা তো আমি তো একবারও বলি নাই যে ওইটার ক্ষেত্রে তোমার এই তুমি প্রধান শিকলের এরকম কোনো মূলক দিতে পারবা না। একটার সাথে আরেকটা পেঁচাবা না। যখন একটার সাথে, মানে তুমি যখন অনেকগুলা নিয়ে বসবা, তখন তুমি বলবা যে এটা সমানু হয় কিনা। এটা তো এটার হবে, এটা তো মেটামারিজম হবে, কারণ দুই পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে না। আচ্ছা তোমাদের একটা করতে দিব বাসায়, আর আমি একটা করে দিব। তোমাদের যেটা HW থাকবে বাসায়, এই জায়গায় লিখে ফেলবা, সেটা হচ্ছে C5H10O। C5H10 কি ইথার নাকি অন্য কিছু? এটার মধ্যে কি কি আসে? অ্যালডিহাইড আসে, কিটোন আসে, ইনল আসে, অনেক কিছু আসে, বাট কোনটার মেটামারিজম পসিবল? কিটন। কিটোনের মেটামারিজম পসিবল। তো কিটোন দিয়ে এটা করবা। আর ওই যে তোমরা যে একটা কোশ্চেন করলে, ওটাও সলভ করে দিই, অ্যামিনের এটা সলভ করে দিই। আগাই। আগাবো। আগান ভাই। আচ্ছা দেখো, আমি আরেকটা সলভ করে দিই। সবাই একটু 5 স্টার দিয়ে এটা তুলবা। এবার যেটা সলভ করে দিচ্ছি, এটা কোনো না কোনো একটা, মানে তোমরা যখন অ্যাডমিশন করবা, কোথাও না কোথাও এই কোশ্চেনটা পাওয়ার চান্স আছে। কোথাও না পাইলেও উদ্ভাসের উইকলিতে তো পাবাই।
C5H13N। এটা সমানও করবো আমরা। এটা দেখেই বোঝা যাইতেছে এটা একটা অ্যামিন, তার মানে যে ও যেই কোশ্চেনটা কি জানি করছিল ওর অনুযায়ী এটা একটা অ্যামিন, তাই না? 2 ডিগ্রি অ্যামিন। আচ্ছা, তাহলে এটা কি আসবে? প্রথম কথা সমানুগুলা লিখে আসো। CH3 CH2 NH, এই জিনিসটা এমনি না লেখা। আচ্ছা, NH বলতে আসলে যে এইচটা এন এর সাথে, এটা তো বুঝছো। আবার ভাইবো না যে হাইড্রোজেনের 2টা হাত আসলো কই থেকে, এটা ভাইবো না আবার। এটা একটা হইলো। এটা যদি একটা হয়, এখানে কয় কার্বন ভাইয়া? এখানে আমার 2 কার্বন। আর এখানে কয় কার্বন? এখানে হচ্ছে আমার 3 কার্বন। NH এখানে আমার কাজ করতেছে হচ্ছে ডিজোজি হিসেবে। ডিজোজি। এটার স্ট্রাকচারটা কিন্তু বেসিক্যালি এরকম যে NH ওর সাথে এইটার সাথে H আর 2 হাতে 2টা ফাঁকা, এটার হচ্ছে স্ট্রাকচারটা এরকম। আচ্ছা, গেল। দেন 2 নাম্বারটা আমি যদি লিখতে পারি, আমি এবার কার্বন সংখ্যা চেঞ্জ করে দিব। কার্বন সংখ্যা চেঞ্জ করলে কি আসবে? CH3NH CH2 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 CH3, যার মধ্যে এখানে আমার 1C, এখানে আমার 4C। গেল। দেন 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা আমি একটা মূলক দিয়ে দিব, তার মানে বেসিক্যালি কি CH3 CH, এই পাশে হচ্ছে NH, এই পাশে হচ্ছে CH2 CH3, আমি এখানে একটা মূলক দিয়ে দিছি। তাহলে আমার এটাও 2 কার্বনের, এই পাশেও হচ্ছে 2 কার্বনের, এটা আমার একটা মিথাইল মূলক। দেন 4 নাম্বারটা হচ্ছে CH3 NH CH3, এই পাশে হচ্ছে একটা দিলাম, এই পাশে একটা দিলাম। তাহলে আমার এই ক্ষেত্রে এখানে 1 কার্বন, এখানে হচ্ছে আমার 2 কার্বন, আর এটাও একটা মূলক, এটাও একটা মূলক। এই 4টা করলেই হবে। একটু 5 স্টার দাও, এটা তুলো, এটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা তুলো, 2 মিনিটের মধ্যে আমি আসতেছি। তো 4 নাম্বারে বামেরটা 3 কার্বন হবে না প্রধান শিক্ষক? এখানে আরো করা যায় না? এক পাশে 4টা দিব, খালি একটা প্রতিস্থাপক হিসেবে থাকবে, 3টা শিকড়ে থাকবে, হয় না? আমি তো এটাই বলতেছি।
ভাই কই গেল? এই আসো তোমরা? হ্যালো, আচ্ছা আমি একটু কাজে গেছিলাম 2 মিনিট। আমরা আবার শুরু করি। আমাদের হচ্ছে মেটামারিজম পর্যন্ত হয়ে গেছে, আমাদের লাস্ট 2টা বাকি আছে। একটা হচ্ছে টটোমারিজম আর একটা হচ্ছে ভাইয়া মুক্ত চক্র। 4টা পর্যন্ত পড়ে ফেলছি, যেটা SWDC একটু করে ফেলি। দেখো, টটোমারিজম সিকিউর জন্য আসবে তোমাদের কলেজের জন্য। যদি বলো কোনটা ইম্পর্টেন্ট ভাই, উত্তর হচ্ছে টটোমারিজম ইম্পর্টেন্ট, টটোমারিজমই আসে। সবাই দেখো টটোমারিজম। টটো টটোমারিজম টটোমারিজম। আচ্ছা, টটোমারিজম মানে কি ভাইয়া? টটোমারিজম হচ্ছে তোমার বেসিক্যালি একটা মানে মূলক চেঞ্জ হবে, মানে টটোমারিজম খুব ফাস্ট যায়। যা যা লিখাচ্ছি পুরোটা লেখো, তারপরে হচ্ছে বলতেছি সবকিছু। দেখো, আণবিক সংকেত সেম, পুরো জিনিসটা বুঝাবো তার আগে একটু তুলো। দেখো, আণবিক সংকেত সেম। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইয়া, একটির পুনর্বিন্যাসে অপরটি পাওয়া যাবে। আর থার্ড ব্র্যাকেটে লেখো, এদের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। এদের মধ্যে একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। আচ্ছা, দেখো, টটোমারিজম মূলত বিশেষ কার্যকরী মূলক সমানুতা। বিশেষ কার্যকরী মূলক সমানুতা। টটোমারিজম মূলত বিশেষ কার্যকরী মূলক সমানুতা। এই প্রক্রিয়ায় সাধারণ অবস্থায়, পুরোটা বুঝাবো আগে তুলো। সাধারণ অবস্থায় এক প্রকার কার্যকরী মূলক সংবলিত যৌগ স্বতঃস্ফূর্তভাবে পুনর্বিন্যাস এর মাধ্যমে আরেক প্রকার কার্যকরী মূলক সংবলিত যৌগে রূপান্তরিত হয়। এদের মধ্যে সবসময় একটি গতিশীল
সাম্যাবস্থা বিরাজ করে, এদের মধ্যে সবসময় একটি গতিশীল সাম্যাবস্থা বিরাজ করে। এই জন্য টটোমারিজমকে গতিশীল সাম্যাবস্থা বলা হয়। 2 মার্কে একটা কোশ্চেন সুন্দর করে লিখেছে, আমি এখনো বুঝাই নেই কিছু, প্যারা করার কিছু নেই। আগে তুলো, আমি তারপর পুরোটা বুঝাবো। আচ্ছা আমি বুঝাই পুরোটা, তুলছো? তুলছো ভাইয়া? আচ্ছা আগাই। জি ভাই। দেখো টটোমারিজম মানে কি ভাইয়া? টটোমারিজম মানে হচ্ছে কিটোন আর ইনল পরস্পর চেঞ্জ করে নিজেদের মধ্যে। তার মানে আমার এটা আছে CH3 সি ডাবল বন্ড CH3, এই জিনিসটা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ভেঙে ইনল বানায় ফেলায়। ইনল কি ভাইয়া? CH3 COH ডাবল বন্ড CH2, এই জিনিসটা হচ্ছে ভাইয়া কিটোন, আর এই জিনিসটা হচ্ছে ভাইয়া ইনল। এবং এটা খুবই ফাস্ট হয়, এখানে এই অবস্থাটাকে এর জন্য বলা হয় গতিশীল সাম্যাবস্থা। গতিশীল সাম্যাবস্থা, এবং এটা খুবই ফাস্ট হয়। খুবই ফাস্ট কি হয়? এই জায়গা থেকে একটা এই বন্ডটা শিফটিং হয় এবং এই জায়গা থেকে এইচটা এখানে চলে যায়, তাহলে কি হয়ে গেল? কিটোন হয়ে গেল। এবং কিটোন ইনল হয়ে গেল। আবার ইনল সাথে সাথে কিটোন বানায়। তুমি ধরো কোন একটা জায়গায় যায় দেখলা যেটা কিটোন নাকি ইনল, তুমি এটা জাজ করতে পারবা না, কারণ তুমি যেই মোমেন্টে দেখবা এটা কিটোন, তার পরবর্তী সেকেন্ডের মধ্যে এটা ইনল হয়ে যাবে। এর জন্য এটার একটা নাম আছে, এটার আরেকটা নাম হচ্ছে কিটো ইনল সাম্যাবস্থা। কিটো ইনল সাম্যাবস্থা, কিটো ইনল সাম্যাবস্থা। কেন? কারণ কিটোন থেকে ইনল হয়, কিটোন থেকে ইনল হয়, আবার ইনল থেকে কিটোন হয়। এই জিনিসটা সবসময় হইতে থাকে, এর জন্য এই অবস্থা হচ্ছে গতিশীল অবস্থা। এই অবস্থা হচ্ছে গতিশীল অবস্থা। তোমরা আমার এবার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। আমি যে বললাম এটা থেকে এটা হয়, এটা হওয়ার কারণ কি? কেউ একজন আমার কারণ বলে, এরপর আমি ব্যাখ্যা লিখে দেবো। ব্যাখ্যা কোনো জায়গায় আসবে না, জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য। তোমাদের এখান থেকে আসবে একটা, ধরো একটা সংকেত দিয়ে বলবে এদের মধ্যে টটোমারিজম দেখাও। তোমার আগে যে কাজটা করতে হবে, সংকেত থেকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে কিটোন আর ইনল আছে। এরপরে ব্যাখ্যা দিবা যে টটোমারিজম মানে হচ্ছে গতিশীল কার্যকারীমূলক সমানুতা, অর্থাৎ এখানে এই যে আমি যে ব্যাখ্যাটা লিখেছি এইটা, এর জন্য একে গতিশীল কার্যকারীমূলক বলা হয় এবং এটাকে গতিশীল কার্যকারীমূলক সাম্যাবস্থাও বলে। এবং এরপরে কিটোন থেকে ইনল হয়, ইনল থেকে কিটোন হয়, তাই একে কিটো ইনল সাম্যাবস্থা বলে। 3 মার্কে আসুক বা 2 মার্কে আসুক। এবার আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও, অ্যাকচুয়ালি এটা কেন হয়? ভাই তড়িৎ ঋণাত্মকতার কি জড়িত আছে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। দেখো একটা জিনিস দেখো তো, আমি জাস্ট ভিতরের ইনসাইডার্সটা লিখে দিই মানে তোমাদের বুঝার জন্য। সেটা হচ্ছে ইনসাইডার্স, এটা কোনো জায়গায় আসবে না, এটা হচ্ছে ইনসাইডার্স। কেন কেন কিটো ইনল সাম্যাবস্থা হয়? কেন কিটো ইনল
সমানুতা তৈরি হয়, সমানুতা তৈরি হয়। একটা জিনিস দেখো তো ভাইয়া, আমাদের বেসিক্যালি এই জায়গায় এই জিনিসটা কি, CH3 সি ডাবল বন্ড CH3, এটা না? এর মধ্যে কার্বন এর তড়িৎ ঋণাত্মকতার মান, কার্বন এর তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অপেক্ষা কম না ভাইয়া? অপেক্ষা কম না? কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান অপেক্ষা কম না? তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি থাকে সে কি পুরো ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে না? ও এর ইএন যদি ইজ গ্রেটার দেন যদি কার্বনের ইএন হয়, তাহলে বেসিক্যালি ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানতে পারবে, নিজের দিকে টানতে পারবে। যেই মোমেন্টে অক্সিজেন নিজের দিকে টানতে পারবে, বেসিক্যালি জিনিসটা কি হয়, বেসিক্যালি তোমার এমন হয় না যে অক্সিজেন মাইনাস হয়ে যাবে আর কার্বনটা পজিটিভ হয়ে যাবে, যে এই জায়গার অক্সিজেনটা, বুঝো কনসেপ্টটা ভালো করে বুঝো, ও যদি পুরোটা নিজের দিকে টেনে নিয়ে যায় ও মাইনাস আর ও প্লাস হয়ে যাবে না? প্লাস হয়ে যাবে না? এখন কার্বন যদি পজিটিভ হয়ে যায়, কার্বন যদি সি প্লাস অর্থাৎ পজিটিভ হয়ে যায়, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে এই যে বন্ডটা আছে, তার মানে এই যে তোমার সি এর সাথে আরেকটা বন্ড আছে, এই জায়গায় যে CH3 বন্ডটা আছে, ও কি এই সময় আবার নিজের দিকে ইলেকট্রন টানতে পারবে না? বেসিক্যালি মানে জিনিসটা কেমন হবে, অ্যাকচুয়ালি জিনিসটা এরকম হয় না, CH3C এই জায়গায় কি ও পুরোটা পজিটিভ, তখন পজিটিভ হওয়ার কারণে এই পাশের যে জিনিসটা আছে CH3 এই বন্ডটা ভেঙে যায়, তখন এই বন্ড ভেঙে যাবে। আমি পুরোটা দেখাবো, আগে বুঝো। এই বন্ডটা ভেঙে যাবে, যেই মোমেন্টে এই বন্ডটা ভেঙে যাবে, তারপরে লাস্ট স্টেপে কি হয়, লাস্ট স্টেপে হচ্ছে CH3C এইখানের একটা H ওর সাথে কানেক্টেড হয় এবং OH হয়ে যায়, এবং এই জায়গায় একটা কার্বনের সাথে ডাবল বন্ড হয় এবং এই জিনিসটা ইনল হয়ে যায়। আমি আরেকবার ক্লিয়ারলি বলি, ফার্স্টে কি হয়, ফার্স্টে হচ্ছে কার্বন আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা মানের পার্থক্যের কারণে অক্সিজেন নিজের দিকে পুরোটা নিয়ে যায়, নিজের দিকে পুরোটা নিয়ে যাওয়ার কারণে অক্সিজেন হয়ে যায় নেগেটিভ আর কার্বন হয়ে যায় পজিটিভ। যেই মোমেন্টে কার্বন পজিটিভ হয়ে যায় সেই মোমেন্টে ওই কার্বনের সাথে আরেকটা কার্বনের যে সিঙ্গেল বন্ড সেটা ভাঙে, এবং সেইটা ভাঙার কারণে তোমার এই জায়গায় কার্বনের সাথে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান আবার কম আর কার্বন আবার বেশি, তখন এইটা হয়ে যায় এরকম CH2 আর এইদিকে হয়ে যায় H+, তখন এই H+টা O মাইনাস সাথে যুক্ত হয় আর ওরা বন্ড করে আরেকটা কার্বনের সাথে। এই যে এইখানে যে তোমার একটা হাইড্রোজেন ছিল, এইটার পরের স্টেপটা হচ্ছে এরকম, ধরো এইটার যে একটা হাইড্রোজেন ছিল, এটা তুলা লাগবে না ওইভাবে, মানে এটা বুঝো, তখন হচ্ছে এইটা হয়ে যায় এরকম, এই জায়গায় একটা H+ থাকে এবং এইটা, তখন এরা মিলে যাবে এবং এইখানে ওরা ডাবল বন্ড তৈরি হয়েছে, বুঝছো? কিটোনে আবার এই জিনিসটা বারবার রিপিট হয়, মানে কিটোনে যখন আবার ও স্টেবিলিটি ফিরে পাইতে চায় তখন আবার ওইভাবে চলে যায়, মানে আবার ডাবল বন্ড তৈরি করে ফেলে অক্সিজেনের সাথে, মানে তখন আবার এই বন্ডটা ভাঙে। তোমরা কেউ পড়ছিলা ওই যে ক্লাস 9-10 একটা জিনিস ছিল, এই যে এই একটা বিক্রিয়া ছিল, এই জায়গায় এরকম একটা বিক্রিয়া ছিল, CH ট্রিপল বন্ড CH ওর সাথে পানির বিক্রিয়া ছিল, পানির বিক্রিয়ার সময় কার উপস্থিতিতে ছিল, H3PO4 আর হচ্ছে 60 ATM আর হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস, তখন এটা উৎপন্ন হইতো হচ্ছে CH2 ডাবল বন্ড CHOH, তখন এই জিনিসটা আবার পুনর্বিন্যাস হইতো, পুনর্বিন্যাস হয়ে এই বন্ডটা ভাঙতো, ভাঙে ওর সাথে যুক্ত হইতো
এবং আলটিমেটলি এই বন্ডটা থেকে যেত, তখন উৎপন্ন হয়ে যেত CH3CHO। এই বিক্রিয়াটা শিখছিলা, পানির হাইড্রোলাইসিস। এই বিক্রিয়াটাই কি আলটিমেটলি পুনর্বিন্যাস হয় না? তো এই ক্ষেত্রে এরকম হয়, তোমার যখন যেই মোমেন্টে কিটোন হয়ে যায় সেই মোমেন্টে আবার ভাঙতে চায়, ভেঙে ইনল হয়ে যায়, ইনল আবার ভাঙতে চায়, আবার কিটোনে পরিণত হয়ে যায়। এটা আসবে না ইনসাইডার্স, এটা কোথাও আসবে না, জাস্ট বুঝে রাখো যে অ্যাকচুয়ালি জিনিসটা কেন হচ্ছে। কেউ যদি ভাইবাতে বা কোথাও জিজ্ঞাসা করে যাতে বলতে পারো যে মেইন কারণ হচ্ছে ভাই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। কার? কার্বন আর অক্সিজেনের, কার্বন আর হাইড্রোজেনের। কার্বন আর অক্সিজেনের কারণে অক্সিজেন নেগেটিভ, কার্বন পজিটিভ। কার্বন আর হাইড্রোজেনের কারণে হাইড্রোজেন পজিটিভ, কার্বন নেগেটিভ। এই কার্বন পজিটিভ নেগেটিভ মিললা ডাবল বন্ড বানায়, আর O মাইনাস আর H প্লাস মিললা OH বানায়। এই 4টা লাইনে এই পুরো জিনিসটা বলে ফেলা যায়। ভাই কিটোন ইনল বাদে কি আর কোনো টটোমারিজম? না, কিটো ইনন বাদে টটোমারিজম আর কারো ক্ষেত্রে হয় না। টটোমারিজম আরেক নামই হচ্ছে কিটো ইনল সমানুতা বা কিটো ইনল সাম্যাবস্থা, এছাড়া এটা আর কোথাও হবে না। ভাই আন্দোলনে গেছিলেন আপনি? আন্দোলনে গেছিলাম কালকে। কেমন হইলো? কেমন হইলো কি ভাই, মাইর মুইট দিয়া পাগলা বানায় ফেলাইছে। কিছু বলেন। আমিও দেখছিলাম, শাহবাগে নামছিলাম। মানে বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, তারপরে হচ্ছে MIST, আসানুল্লাহ, ডিউর যারা ইঞ্জিনিয়ারিং আছে, আর হচ্ছে সাস্ট, এই সবগুলো তো তোমার অনির্দিষ্টকালের জন্য অফ করে দিছে। আজকে ভার্সিটি ছিলই না। ভাই আমাদের রুট 10x এ ইন্টিগ্রেশন শেখান। রুট 10x এর ইন্টিগ্রেশন অনেকভাবে করা যায়, এটা আমরা মুখস্থ করছিলাম আমাদের সময়। ওদেরটা দেখছো তুমি? মানে মানুষজনকে কি বলবা আসলে, যে মানে ডিপ্লোমা, আমি অপমান করতেছি না, বাট ডিপ্লোমা পড়া যে ইঞ্জিনিয়ারিং এর কথা বলে, তোমাদের যে একটা জাস্ট সিম্পলি একটা কথা বলি, তোমরা যখন ওদের 4th ইয়ারের কোশ্চেন দেখবা, ওদের 4th ইয়ারের কোশ্চেন আসে একটা সার্কিট, যেই সার্কিটটা তোমরা 9-10 সলভ করছো। আর আমাদের বিএসসি যারা পড়তেছি, এদের 1-1 থেকেই যেই কোর্স আসে, ওরা মনে হয় 4-1-এ ওই কোর্সটা পড়ে না। তোরা কেমনে নিজেদেরকে ইঞ্জিনিয়ার দাবি করে, এটা প্রথম কথা। ওরা আবার সলভও দিছে, √10x এর সলভ দিছে। √10x ইজ ইকুয়ালস টু, আবার ভাইরাল করে দিও না ভাই ওই যে ইন্টিগ্রেশন সাইন কি এস লিখছে চ্যাট জিপিটি তে। হ্যাঁ, ওইটা তো একটা দিছে, আবার ভাই আরেকটা তারপর দেখলাম, আর কি ইউজ করে ভাই? আর কি ইউজ আরেকটা করে? দেখছি এরকম 10x হাফ dx, তাহলে এটা আসবে হচ্ছে হলো গিয়ে কত, 3/2 করে ইনের ফর্মুলা অ্যাপ্লাই করছে। 3/2 10x ওয়াও, প্লাস c। শেষ। অসাধারণ পদ্ধতি। বাট ভাই একটা কাহিনী হচ্ছে কি জানেন, জেনারেল ম্যাথসের ওদের প্রতি সিম্প্যাথি কেন জানি বেশি। জেনারেলের ওদের প্রতি সিম্প্যাথি বেশি, এটা বললা? হ্যাঁ ভাই, মেট্রোতে যাইতেছি ওইখানে ওরা কথা বলতেছে। এর একটা কারণ আছে, এর কারণ হচ্ছে জেনারেল লাইনের যারাই কাজকর্ম করতে যায়, মানে ধরো কোন একটা কিছু ওরা যাবে, ওদের সবসময় ডিপ্লোমারা ফেস করে, ইঞ্জিনিয়াররা কোনোদিনও কোনো মানে নর্মাল মানুষের সাথে ফেস করবে না। তো তোমাদের একটা ছোট্ট কথা বলি, এই যে মেন ঝামেলাটা কোন জায়গায় লাগছে, সেই জায়গায় হচ্ছে ধরো আমি মেকানিক্যালে একটা গাড়ি মনে করলাম, এটা একটা গাড়ি। এখন এই গাড়ি মেশিন তো কোনোভাবেই ইঞ্জিনিয়াররা জানবে না, এর কারণ ওরা তো মেশিন নিয়ে পড়তেছে না। আমাদের মেইন কাজ থাকবে একটা ডিসিশন দেওয়া, যেই কাজটা করলে এই গাড়িটা অনেক ফাস্ট চলবে বা এই গাড়িটার কিছু চেঞ্জ হবে, এরপরে ওইটার উপর বেস করে ওরা কাজ করবে। তো তুমি ডিপ্লোমার সাথে বিএসসি দের মিলাইতে পারবে না। তো বিএসসির একটা সূক্ষ্ম ডিসিশন দেয় যে ভাই ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম ইউজ না করে একটু অংশে ম্যাটেরিয়াল ইউজ না করে কপার ইউজ করো। এই যে একটা লাইন বললো ম্যাটেরিয়াল ইউজ না করে কপার ইউজ করো, এটা বলার জন্য তার রাতের পর রাত দিনের পর দিন রিসার্চ করা লাগছে যে অ্যাকচুয়ালি কেন কপার ইউজ করা উচিত, কয় % কি চেঞ্জ হবে, কোনো ঝামেলা হবে কিনা, কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, অনেক টেস্ট আছে, ইম্প্যাক্ট টেস্ট বলো, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল টেস্ট বলো। ওরা তো এগুলো জানে না যে ইম্প্যাক্ট টেস্ট কি, ওরা জানে যে জায়গায় কপার দিয়ে মেশিনটা এখন কমপ্লিট করতে হবে। তুমি ডিপ্লোমার সাথে ইঞ্জিনিয়ারদের মিলাইলে তো একদম, তাইলে তো ভাই আমার একটা জিনিস বলো, তাইলে তো ওই যে যারা তোমার ফার্মেসিতে বসে থাকে ওদেরকেও তো তুমি ডাক্তার বলতে পারো, ওরা যায় প্রেসার মাইপা দিতে পারে না, ওরা তো তোমার জ্বর আসলে ওষুধ একটা বলতে পারে না, তুমি কি ওদেরকে ডাক্তার বলবা? তবে ঝামেলাটা হয়ে গেছে কোন জায়গায় জানো? প্রথম আন্দোলনটা ছিল খুব নর্মাল, এরপরে যেই মোমেন্টে তোমরা জানো কিনা জানি না, ওই যে কোন জায়গায় জানি বুয়েটের একটা 14 ব্যাচের কারে জানি শাসাইছে,
ডিপ্লোমারা, এইটা মেন প্যাচটা লাগছে। কাকন ভাই 17 ব্যাচের ট্রিপল। হ্যাঁ 17 ব্যাচের। এখন এরপরে প্যাচটা লাগার পরেই তো এই যে কালকে মার্চে যখন, এখন আসলে জিনিসটা আর এমনি সারবে না, এটা একদম ন্যাশনাল ইস্যু হয়ে গেছে। এই হাসিনা আর ওনার মধ্যে তাহলে পার্থক্য কি রইল? আচ্ছা আগাই, ডান। সবাইকে এই বুঝছো কিটো ইনল সমানুতা? তোমাদের 2 মার্কের একটা কোশ্চেন আসবে, প্রত্যেক কলেজে আসে, যে কিটো ইনল সমানুতাকে গতিশীল কার্যকারীমূলক সমানুতা বলা হয় কেন? এটা সাম্যাবস্থা না, এটা সমানুতা। আমি যে ব্যাখ্যাটা লেখাই দিছি এইটা লিখবার, অবশ্যই এক্সাম্পল দিতে হবে। এক্সাম্পল দিয়ে দেখাই দিবা কিটোন থেকে ইনল হয়, ইনল থেকে কিটোন হয়, এটা দেখাইলেই হবে। ভিতরের কথাবার্তা বলতে হবে না যে কেন হয়। ক্লিয়ার? ভাই আপনাদের ক্যাম্পাস থেকে তো মনে হয় পলিটেকনিক ইনস্টিটিউট কাছে, তাই না? পলিটিক্যাল ইনস্টিটিউট কোথায়? ওই যে নাবিস্কুর ওইখানে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কাছে। হ্যাঁ নাবিস্কো থেকে কাছে। ওরাও তো আন্দোলন করতেছে। মজা লাগে কি, সবচেয়ে মজা লাগে ডিব্বা বলে, বলে একবার চিন্তা করে একটা মানুষের ডিব্বা বলতেছে, তো অনেক পুছা গেছে। আচ্ছা আগাই। 6 নাম্বার হচ্ছে মুক্ত শিকল সমানুতা। মুক্ত শিকল সমানুতা এবার আসবে। আসলে এই যে তোমাদের ওই কোশ্চেন না, আমি এর জন্য ওই সময় বলি নাই, এটা অ্যাডমিশন টেস্টে আসে। এই যে দেখো, আমরা যেটা কার্যকারীমূলক সমানুতার সময় দেখাইছিলাম না, ওইটা আসলে একটার মুক্ত শিকল সমানুতা হবে আর কি। বেসিক্যালি মানে একই কার্যকারীমূলক হইলেও মুক্ত শিকল সমানুতা। মুক্ত শিকল সমানুতা কি ভাইয়া? একটা হচ্ছে আণবিক সংকেত সেম থাকতে হবে, আণবিক সংকেত একই, আণবিক সংকেত একই। আর 2 নাম্বার হচ্ছে ভাইয়া, শিকলের প্রকৃতি ভিন্ন হইতে হবে, শিকলের প্রকৃতি ভিন্ন হতে হবে, তবে এটা চাক্রিক শিকল, অর্থাৎ চাক্রিক শিকল আলটিমেটলি তোমার ভিন্ন হইতে হবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, এটা পুরা ক্লিয়ার হবা। আর একটা এমসিকিউ এর লাইন মনে রাখো, সেটা হচ্ছে ভাইয়া, সম্পৃক্ত এর ক্ষেত্রে মুক্ত শিকল পসিবল না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমার যদি বলে C5H10 এর মুক্ত শিকল সমানুতা দেখাও, C5H10, তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হচ্ছে এবার চক্র বানাইতে হবে। তা চক্র বানাইলে কি হয়? CH2 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 CH2, তার মানে কি আসলো? 5 কার্বনের একটা চক্র আসলো, 5 কার্বনের চক্র। 5 কার্বনের চক্র শেষ, এবার 4 কার্বনের চক্র বানাইতে হবে। আচ্ছা, এটার নাম মুক্ত চক্র শিকল। আমি চক্র ওয়ার্ডটা এর জন্যই বলতেছি, কি জানি মিসিং। এটা মুক্ত চক্র শিকল। তোমাদের ওই সময় মনে মুক্ত শিকল দেখাইছিলাম, এটা মুক্ত চক্র শিকল। একটু ঠিক কর নাও, তাই তো বলি, কি জানি একটা বাদ দিতেছি। আচ্ছা গেল, দেন কি 5 কার্বনের একটা চক্র গেল, এবার 4 কার্বনের একটা চক্র করতে হবে। তাহলে কি CH2 বন্ড CH, CH2 বন্ড CH2, এই জায়গায় একটা মূলক দিয়ে দাও CH3। এটা আসবে কি 4 কার্বনের চক্র, 4 কার্বনের চক্র। এটা 5 কার্বনের চক্র, এটা 4 কার্বনের চক্র। এবার 3 কার্বনের একটা চক্র করি আসো, তাহলে কি আসবে? CH2 CH বন্ড CH, তারপরে এই পাশে একটা CH3 দিয়ে দাও, এই পাশে একটা CH3 দিয়ে দাও। তার মানে এটা কি? এটা হচ্ছে 3 কার্বনের চক্র। এই 3টাই পসিবল, আর পসিবল না। এটা মুক্ত চক্র শিকল সমানুতা, মানে একটা আরেকটা চক্র ভিন্ন হবে, চক্র শিকলের প্রকৃতি ভিন্ন হতে হবে। ঠিক আছে ভাই চক্র শিকলের প্রকৃতি মানে কি, যে মাতৃ শিকলের কার্বন সংখ্যা ভিন্ন এরকম? হ্যাঁ, কার্বন সংখ্যা ভিন্ন। যেমন এইটা হচ্ছে তোমার এরকম চক্র, দেখো তুমি নিজেই দেখো, এটা হচ্ছে যে এরকম চক্র, তাই না? এটা আবার এরকম চক্র, এটা আবার এরকম চক্র, এই যে।
প্রত্যেকটা ভিন্ন না, একটা 5 কার্বনের চক্র, একটা 4 কার্বনের চক্র, আর একটা হচ্ছে 3 কার্বনের চক্র। ভাইয়া হ্যাঁ, মানে এক চাকরিক আর দ্বিচাকরিক কি পরস্পরের মুক্ত শিকল সমান না? এক চাকরিক দ্বিচাকরিক পরস্পরের মুক্ত শিকল সমান, হ্যাঁ। তাহলে ভাই এখানে আরো সমানও পসিবল না? হ্যাঁ, আরো পসিবল, আমি 3টা দেখছি। তুমি তো ইয়াও চেঞ্জ করতে পারবা, মানে আচ্ছা আরো দেখো তোমাদের এই কোশ্চেন আসার দরকার নেই যে আলটিমেটলি যে ভাই সমানু কি শেষ হবে কিনা, না তুমি 3টা দেখছো কোনো প্রবলেম নাই, আমি আরেকটা দেখাই, আমি তো আরো লিখতে পারবো। সমানু শেষ আছে নাকি, এই যে এটা সমানু হয়ে গেল না, এটা এটা চক্রের ইয়া চেঞ্জ হয়েছে না, এটা এরকম না। ডান। তার মানে মুক্ত চক্র মানে কি ভাইয়া, চক্র চেঞ্জ হবে আর কি, একটা মানে চক্রের স্টাইলটা চেঞ্জ হবে, মানে চক্রের মধ্যে মূলকের ইয়া চেঞ্জ হবে, অবস্থান চেঞ্জ হবে, এগুলো মিলে আর কি চাকরিক বলতে পারো। একটা তোমার 5 কার্বন হইতে পারে, একটা 3 কার্বন হইতে পারে, এটাও 3 কার্বনের, বাট এটা একটা কার্বনের সাথে 2টা মূলক আছে, মানে চক্রের ইয়াটা চেঞ্জ হইলো, মানে ডিজাইনটা চেঞ্জ হইলো আর কি, এই জিনিসটাকে বলে চাকরিক সমানতা। মানে চক্রের ডিজাইন চেঞ্জ হলে কাইন্ড অফ ধরে হ্যাঁ, চক্রের ডিজাইন চেঞ্জ হলে চাকরির সমানতা। যেমন মাহিবুরের কথা অনুযায়ী এইটাও পরস্পরের চাকরির সমানতা, এই যে আমি যদি এইটা করতে পারতাম এটাও চাকরির সমানতা, এটাও কিন্তু হবে বেসিক্যালি। এই দেখো লেখাই আছে শিকলের প্রকৃতি ভিন্ন হতে হবে, মানে চক্র শিকলের, এই যে চক্র যে যেমন এইটার ডিজাইন, এটার প্রকৃতি প্রত্যেকটা ভিন্ন না, তো এই জিনিসগুলোকে পরস্পরের চাকরিক মুক্ত চয়, যেমন এইটা ভিন্ন না, তো এদেরকে বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, আমি জ্যামিতিক সমানতা আজকেই শুরু করব। তো এই পর্যন্ত আমি একটু জাস্ট 1 মিনিট বলি যে আমরা আসলে কি কি দেখছি। আমরা হচ্ছে হলো গিয়ে তোমার সমানতার ক্ষেত্রে গাঠনিক সমানতা শেষ করে ফেলছি, গাঠনিকের ক্ষেত্রে শিকল সমানতা পড়ে ফেলছি, তারপর অবস্থান সমানতা পড়ে ফেলছি, কার্যকারী মূলক সমানতা পড়ে ফেলছি, মেটামারিতা পড়ে ফেলছি, টটোমারিতা পড়ে ফেলছি, মুক্ত চক্র সমানতা পড়ে ফেলছি। তোমাদের কাজ আজকে বাসায় যা যা পড়াইছি জাস্ট খাতাটা একবার প্র্যাকটিস করা। সিকিউতে আসবে কি ভাইয়া, টটোমারিতা আসবে সিকিউতে। টটোমারিতার গতিশীল সমানতা বলা হয় কেন, 2 মার্কের জন্য আসবে, আর অ্যাডমিশনে যে কোনো জায়গা থেকে আসতে পারে, সবচেয়ে ইম্পর্টেন্ট কার্যকারী মূলক সমানতা। এখন আমরা ঢুকবো আমাদের পরবর্তী অংশে, যেই জিনিসটা হচ্ছে স্টেরিও সমানতা, ঠিক আছে? যেমন গাঠনিক সমানতা আমি যে একটু মনে করি, গাঠনিক সমানতা ছিল যে যখন গঠনগত পার্থক্য থাকবে তখন আমরা দেখি যে ভৌত আর রাসায়নিক ধর্মের পার্থক্য থাকে। আমরা এখন স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতায় ঢুকবো, যাদের মধ্যে গাঠনিকও সেম, আণবিকও সেম, কিন্তু এবার ত্রিমাত্রিক দিক বিন্যাসগত পার্থক্য আছে। এখান থেকে সিকিউ আসছে, সবাই একটু মনোযোগ দাও। যেমন দেখো, শুরু করি, সেটা হচ্ছে ভাইয়া আমরা এখন যেটা ঢুকবো, জাস্ট খালি ওপেনিং দিব আজকে, আর নেক্সট ক্লাস লিখে দেই সবাই ক্লাসে থাকতে থাকতে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ রবিবার 9টা 10 বা 9টা 15, এটা হবেই, যদি সুস্থ থাকি এটা হবেই, কারণ রবিবার নেওয়াই লাগবে, এরপরে আবার ঝামেলা হয়ে যাবে না। আচ্ছা দেখো, আমরা একটু শুরু করি, স্টেরিও সমানতা শুরু করি। সবাই লেখো স্টেরিও সমানুতা, স্টেরিও সমানুতা, অথবা আরেকটা নাম কি আছে ভাইয়া, আরেকটা নাম আছে হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা। স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা, 3D আইসোমারিজম, ত্রিমাত্রিক সমানুতা। মনে রাখবা স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতার ক্ষেত্রে ভাইয়া এক হচ্ছে আমার আণবিক সংকেত সেম, আণবিক সংকেত সেম, দেন হচ্ছে ভাইয়া আণবিক সংকেত সেম, এবার ওর গাঠনিক সংকেত সেম থাকবে। এর আগে এবার সবগুলো গাঠনিক সংকেত চেঞ্জ হচ্ছিল, এবার গাঠনিক সংকেত সেম থাকবে। এবার তাহলে চেঞ্জ হবে কি ভাইয়া, এবার চেঞ্জ হবে হচ্ছে ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস, ত্রিমাত্রিক বিন্যাস, বা
3D ওরিয়েন্টেশন, ত্রিমাত্রিক বিন্যাস বা 3D ওরিয়েন্টেশন ভিন্ন। ওরিয়েন্টেশন 3D ওরিয়েন্টেশন ভিন্ন। যেমন ভাইয়া 3D ওরিয়েন্টেশন ভিন্ন বলতে আসলে কি বুঝায়? যেমন একটা যৌগই যেটা স্ট্রাকচারটা এরকমই, মনে করলাম একটা যৌগের স্ট্রাকচারটা এরকমই, যৌগটা হচ্ছে ABCD, একটা যৌগ যার স্ট্রাকচারটা এরকমই সেটা হচ্ছে ABCD। কিন্তু আমি দেখলাম যে এইটার A এখানে, B এখানে, C এখানে, D এখানে, আরেকটার ক্ষেত্রে A এখানে, B এখানে, C এখানে, D এখানে। তাহলে কি এরা 3D ভিন্নভাবে অবস্থান করতেছে না? ভিন্নভাবে অবস্থান করতেছে না? তাহলে এরা পরস্পরের কি হবে? এরা পরস্পরের ত্রিমাত্রিক বিন্যাস ভাবে ভিন্ন হওয়ার কারণে এরা হবে পরস্পরের স্টেরিও সমানুতা বা ত্রিমাত্রিক সমানুতা। তুমি আরেকটা স্ট্রাকচারও যদি চিন্তা করো, আমি মনে করলাম এটার মধ্যে XYZ এখানে, বাট আরেকটার মধ্যে XYZ এভাবে, তাহলে কি দুইটা পরস্পরের কি হবে? আণবিক সংকেত সেম, কারণ ওদের সবারই আণবিক সংকেত XYZ। গাঠনিক সংকেত সেম, কারণ দুইজনই ত্রিভুজ আকৃতির, কিন্তু ত্রিমাত্রিক ভাবে ভিন্ন। একটার X হচ্ছে এখানে, আরেকটার ক্ষেত্রে X এর জায়গা এখানে, তার জন্য এরা পরস্পরের 3D ওরিয়েন্টেশন ভাবে পরস্পর থেকে ভিন্ন। জাস্ট জ্যামিতিক সমানুতা আজকে আমরা সংজ্ঞা পর্যন্ত যাব, যত টাইপ ওয়াইজ আছে আমরা নেক্সট ক্লাসে দেখব। আগে এই পর্যন্ত তুলো স্টেরিও সমানুতা, এই পর্যন্ত আগে তুলো স্টেরিও সমানুতা মূলত দুই প্রকারের, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা, আরেকটা হচ্ছে তোমার আলোক সমানুতা। এই দুইটার থেকে সিকিউ আসে। এই বুঝছো যা যা পড়াইছি আজকে ভাই? হ্যাঁ, তার মানে গাঠনিক সংকেত সেম বলতে কি মানে ওভারঅল অ্যাপিয়ারেন্সটা সেম থাকে? হ্যাঁ অ্যাপিয়ারেন্সটা সেম, কিন্তু ওরা যেই জায়গায় যেটার বসার কথা ওই জায়গায় ওইটা বসবে না, হয়তো অন্য জায়গায় বসছে। ধরো আমার দুইটা হাতের একবার এক জায়গায় ডান হাত বসছে, বাম হাত বসছে, আরেকবার একইভাবেই হাত আছে বাট ডান হাতের জায়গায় বাম হাত বসছে, আর কিছুই না। বুঝছো এবার? অর্ক বুঝছো? জি ভাই। এই মুয়াজ ক্লাস করে না ইদানিং, মুয়াজ আগে রেগুলার ক্লাস করতো, মুয়াজ আর আরিক। এই সারিউল তুমি বুঝতেছো? তুমি অনেকদিন পরে ক্লাসে ঢুকছো। জি ভাই। ডেইলি ক্লাস করে ভাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ও না, সরি। আচ্ছা আগাই, আসো আগাবো, আগাই। জি ভাই আগে। আচ্ছা দেখো, স্টেরিও সমানুতা দুই প্রকার। স্টেরিও সমানুতা দুই প্রকার, এর মধ্যে আমরা প্রথম যে জিনিসটা পড়বো সেই জিনিসটা হচ্ছে ভাইয়া জ্যামিতিক সমানুতা। স্টেরিও সমানুতা দুই প্রকার, একটা হচ্ছে আলোক সমানুতা, একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা। তো সবাই একটু লেখো জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা, জ্যামিতিক সমানুতা। আমি একটু সংজ্ঞাটা লিখে দিই, সবাই একটু সংজ্ঞাটা লেখো, দেন আমি কনসেপ্টটা বুঝাচ্ছি। লেখো, একই আণবিক ও একই গাঠনিক, একই আণবিক ও একই গাঠনিক সংকেত বিশিষ্ট কোন জৈব যৌগের অণুতে, কোন জৈব যৌগের অণুতে কার্বন বন্ধনের অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন সম্ভব না হলে দুইটি ভিন্ন জ্যামিতিক
দুইটি ভিন্ন জ্যামিতিক বিন্যাস বিশিষ্ট, দুইটি ভিন্ন জ্যামিতিক বিন্যাস বিশিষ্ট যে অণু সৃষ্টি হয়, যে অণু সৃষ্টি হয় তাদেরকে পরস্পরের জ্যামিতিক সমাণু বলা হয়, এবং এই সমাণু সৃষ্টি হওয়ার প্রবণতাকে জ্যামিতিক সমানুতা বলা হয়। আচ্ছা, তুলো আগে পুরা কনসেপ্টটা বুঝাই দিব, তারপরে যত টাইপের আছে আমরা টাইপগুলো নেক্সট ক্লাসে ধরবো। অনেকগুলা টাইপ আছে, পার্থক্য আছে অনেকগুলা, সব আমরা নেক্সট ক্লাসে ধরবো। আমি আগে জ্যামিতিক সমানুতা কখন হয়, কাদের হয় এটা বুঝাচ্ছি। আগে তুলো এক্স্যাক্টলি এই সংজ্ঞাটা দিবা আসলে। এটা কি অনুধাবনে আসে? কি এটা কি অনুধাবনে এটা আসে? সংজ্ঞা 1 মার্কে আসবে রে, অনুধাবনে কেন আসবে? স্কিপ ভাই, স্কিপ। এত বড় কেন? আরে এত বড় কি আছে এটা? মানে তোমার মনে হয়ে যাবে না যে একই আণবিক একই গাঠনিক, তবে এদের মধ্যে কার্বন কার্বন অক্ষ বরাবর মুক্ত ঘূর্ণন হবে না, তাইলে যে ভিন্ন দুইটা সৃষ্টি হবে তাকেই বলা হবে। এটা পারবা পরীক্ষায়, প্যারা নেই। নেক্সট দুইটা ক্লাস এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, মানে সমাণু অংশে জ্যামিতিক সমানুতা আর তারপরের দিন আলোক সমানুতা। তো নেক্সট উইকটা মিস দিও না, রবিবারে নিব, আরেকটা কবে নিব জানাই দেব। আচ্ছা আমি বুঝাই, তুলছো? যা পড়াচ্ছি খাতাটা বারবার পড়ো, বারবার একই কথা বলতেছি, কারণ আছে। অর্গানিকে পরে অনেক পাইল আপ হয়ে গেলে আর পারবা না। আচ্ছা আগাবো। জি ভাই। দেখো, তোমার জ্যামিতিক সমানুতা তাদেরই হবে যাদের অক্ষ, অর্থাৎ কার্বন বন্ধনের অক্ষ বরাবর ফ্রি রোটেশন বা মুক্ত ঘূর্ণন সম্ভব না। যদি সম্ভব হয় তাইলে ওইটার ক্ষেত্রে হবে না, সম্ভব না, তাদের হবে কি জ্যামিতিক সমানুতা। যদি সম্ভব হয় তাহলে কিন্তু এটা হবে না। যেমন আমি একটা এক্সাম্পল দিই, দেখো আমি যদি বলি অ্যালকেন, ভাইয়া আমি বললাম অ্যালকেন মানে কি? কার্বন কার্বন বন্ড, আর এই পাশে আছে তোমার ধরো বন্ড আছে, চিন্তা করো। তুমি আর বলো তো এটা মুক্ত ঘূর্ণন পসিবল নাকি পসিবল না? এই অক্ষ বরাবর, এই অক্ষটা বরাবর মুক্ত ঘূর্ণন পসিবল নাকি পসিবল না? পসিবল ভাইয়া। পসিবল। কেন পসিবল? কারণ তুমি দেখো এই জায়গায় এই কার্বন যদি তুমি ঘুরাও, কোনো প্রবলেম আছে? এই কার্বনটা ঘুরাও, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে ওর যদি ফ্রি রোটেশন পসিবল হয় তাহলে কি ওর জ্যামিতিক সমানতা থাকবে? দেখো তো, এইটারে তুমি সারাদিন ঘুরাও তাহলে কি কোনো প্রবলেম আছে? এটা তো সিঙ্গেল বন্ড, এটা তো ভাঙ্গা ভাঙ্গির কোনো ঝামেলা নাই, এই তো মুক্ত ঘূর্ণন পসিবল হইলো। তাইলে ওর কিন্তু জ্যামিতিক সমানুতা পসিবল না। যার মুক্ত ঘূর্ণন পসিবল তার জ্যামিতিক সমানুতা হয় না, তার মানে ওর জ্যামিতিক সমানুতা হবে না। এবার তাইলে আমরা অ্যালকিনের ক্ষেত্রে দেখি, আসো। ভাই এখানে ঘোরা বলতে মানে আসলে ওই
কার্বন ঘুরা বলতে এই যে অক্ষটা বরাবর, এই অক্ষ তোমাদের বাস্তবে আরো ভালো দেয় তো, এই অক্ষ বরাবর এমনি ঘুরলে কোনো ঝামেলা আছে নাকি? And তোমার যখন একটা সিঙ্গেল বন্ড থাকবে ওই মোমেন্টে তুমি ওইটারে স্থির রাখা, মানে এই কার্বনটারে ওইটার স্ট্রাকচারে রাখা এই কার্বনটা সারাদিন ঘুরলেও কিছু হবে না, কারণ এটা তো সিঙ্গেল বন্ড, এটা ঘুরতে থাকবে, তাই না? এবার দেখো কার্বন কার্বন ডাবল বন্ড আছে, আমারে বলো তো এবার কি তুমি ঘুরাইতে পারবা? এবার কি ব্রেক হবে না? তুমি যখন এই জিনিসটা এমনি ঘুরাবা, এই জিনিসটা একদিকে ঘুরাবা, এই জিনিসটা ব্রেক হবে না? এবার কি ব্রেক হয়ে যাবে না? এবার তো ডাবল বন্ড আছে, তাহলে এবার ব্রেক হবে না? তাহলে কি মুক্ত ঘূর্ণন পসিবল? মুক্ত ঘূর্ণন তুমি নিজেই চিন্তা করো, মানে একটা কলম রাখো, কলম রেখা এইটারে ঘুরাও, দেখবা কলমটা ঘুরবে, বাট এবার দুইটা কলম রেখা ঘুরাইতে যাও, এটা কি ব্রেক করবে না? তাহলে তো মুক্ত ঘূর্ণন পসিবল পসিবল না, মুক্ত ঘূর্ণন পসিবল না। তাই মুক্ত ঘূর্ণন পসিবল না হইলে কি জ্যামিতিক সমানতা দেয়, জ্যামিতিক সমানতা দিবে। এবার আমার একটা কোশ্চেন করতেছি, নিজের অ্যান্সার দাও, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে? অ্যালকাইনের ক্ষেত্রে বলো। তাই ফ্রি রোটেশন হবে না। ফ্রি রোটেশন হবে না, তাও কি জ্যামিতিক সমানতা হবে? না। কেন ফ্রি রোটেশন না হওয়ার কারণেও জ্যামিতিক সমানতা হচ্ছে না, এটাই আমরা কালকে টাইপ ওয়াইজ যখন সলভ করব তখন ক্লিয়ার হয়ে যাবে। বাট আপাতত এটা তো বুঝছো কারা জ্যামিতিক সমানতা দিবে? অ্যালকিন। তার মানে সকল টাইপের অ্যালকিন জ্যামিতিক সমানতা দেয়, অ্যালকেনও জ্যামিতিক সমানতা দেয় না, অ্যালকাইনও জ্যামিতিক সমানতা দেয় না। কেন দেয় না অ্যালকাইন এটা আমরা দেখব, সেটা হচ্ছে তোমার ক্লিয়ার? আচ্ছা ভাই, হ্যাঁ এখানে ঘোরাচ্ছি বেসিক্যালি দুটো কার্বনকে বিপরীত দিকে ঘোরাচ্ছি না আসলে। হ্যাঁ, বিপরীত দিকে ঘুরাচ্ছি, মানে কার্বন ঘুরাইতে গিয়া ব্রেক না হইলেও এটা মুক্ত ঘূর্ণন পসিবল, আর যদি ব্রেক হয়ে যায় তাহলে মুক্ত ঘূর্ণন পসিবল না। আমরা আসলে বিপরীত দিকেই তো ঘুরাইছি, তোমার তো এটাই বললাম, দুই হাতে রাইখা ঘুরানোর চেষ্টা করো, যদি ব্রেক না হয়, সিঙ্গেল বন্ড তো সারা জীবনও ব্রেক হবে না, বাট ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে তো ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে গেলে মুক্ত ঘূর্ণন পসিবল না। অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে মুক্ত ঘূর্ণন পসিবল না, তার জন্য অ্যালকিন জ্যামিতিক সমানতা দেয়, অ্যালকাইন তাও দেয় না। কেন দেয় না কালকে আমরা 4টা টাইপ পড়বো, ওই সময় ক্লিয়ার হয়ে যাবে, কালকে বলতে নেক্সট ক্লাস। ক্লিয়ার? তুলো জ্যামিতিক সমানতার সংজ্ঞা সহটা তুলো, নেক্সট ক্লাসে 4টা টাইপ পড়বো, যা কোশ্চেন আসবে এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবে না কিছু। অ্যাডমিশনের জন্য জ্যামিতিক সমানতা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের সমানুতায় পড়া আমি বলে দিই, খাতায় যা পড়াইছি এনাফ। কোশ্চেন ব্যাংক কারো যদি থাকে কোশ্চেন ব্যাংক খুলবা, অথবা টেস্ট পেপার থাকলে টেস্ট পেপার খুলবা, সমানুতার এমসিকিউ সলভ করবা, আর কিছু করা লাগবে না। সিকিউ যেটা আসবে আমি বলে দিব যে এইরকম সিকিউ আসবে, পুরাটা শেষ করে নিই। আর ক্লাস মিস দিও না, তোমরা লাইভ ক্লাস করতে চাও না চলে যাও, বাকিবাজি করো, বাবা দূর রেকর্ড দেখে নিব। হ্যাঁ রেকর্ড অফ করো, শেষ, আজকে শেষ।